উনি আমার জীবনে এসেছিলেন তখন যখন আমি আর কাউকে আমার জীবনে দরকার মনে করতাম না। নাবিলা স্থির হয়ে গেল, কারণ একজন নারী আরেকজন নারীর চোখে দেখে অনেক কিছু বুঝে ফেলে। আর ঠিক তখনই রাফসানের ফোন আবার বেজে উঠল। ও বিরক্ত হয়ে রিসিভও করল, কিন্তু ওপাশের কথা শুনেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। শেয়ার হোল্ডাররা মিটিং ডাকছে মানে কি? আমার পাশে দাঁড়িয়ে থাকা আরিশ খুব ধীরে পানির গ্লাসে চুমুক দিল, তারপর নিচু গলায় আমাকে শুধু বললেন আজকের রাতটা ওর জন্য খুব দীর্ঘ হতে যাচ্ছে। ডিনার টেবিলে বসেও রাফসান স্থির থাকতে পারছিল না। সে বারবার ফোন চেক করছে, একের পর এক কল রিসিভ করছে, আবার কেটে দিচ্ছে। তার কপালে ঘাম জমেছে, যেটা সে বারবার হাত দিয়ে মুছে ফেলছে। অথচ আশেপাশের সবাই এমন অভিনয় করছে যেন কিছুই হয়নি। একটা উচ্চবিত্ত সমাজের সবচেয়ে বড় প্রতিভা হলো একজন মানুষ ধ্বংস হয়ে গেলেও তারা কাঁটা চামচ ঠিকমতো ধরতে ভুলে না। আমি চুপচাপ বসেছিলাম। আরিশ পাশে বসে সবার সঙ্গে ব্যবসার কথা বলছিল, কিন্তু মাঝে মধ্যে খুব স্বাভাবিক ভঙ্গিতে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। এই ছোট ছোট ব্যাপারগুলো এখনও আমাকে অবাক করে, কারণ আমি এমন একজন পুরুষের সঙ্গেও জীবন কাটিয়েছি যে কখনো জিজ্ঞেস করেনি আমি খেয়েছি কিনা। হঠাৎ পাশের টেবিল থেকে কেউ বলল, অনন্যা, তোমার আর আরিশ ভাইয়ার লাভ স্টোরি শুনতেই হবে। চারপাশে কয়েকজন আগ্রহ নিয়ে তাকালো। আমি হালকা হেসে বললাম, খুব সাধারণ গল্প, অসম্ভব। আরেকজন বলে উঠল, দেশের টপ লেভেলের একজন বিজনেসম্যানকে বিয়ে করা সাধারণ হয় কিভাবে? আমি উত্তর দেওয়ার আগেই আরিশ মুচকি হাসলেন। আসলে প্রথমে অনন্যা আমাকে বিয়ে করতে রাজি হয়নি। সবাই অবাক হয়ে গেল। কেউ একজন জিজ্ঞেস করল, সিরিয়াসলি? আমি একটু হেসে ফেললাম, কারণ তখন আমি কোনো সম্পর্কে জড়াতে চাইনি। আমার মাথার ভিতরে হঠাৎ সেই দিনের স্মৃতি ভেসে উঠল। 4 বছর আগে তখন আমি একটা ছোট কনস্ট্রাকশন ফার্মে কাজ করতাম। প্রচণ্ড পরিশ্রম, অল্প বেতন আর ভাঙা আত্মবিশ্বাস নিয়ে কোনো মতে দিন কাটছিল। সেদিনও অফিসে রাত পর্যন্ত কাজ করছিলাম। একটা ডেডলাইন মাথার ওপর ঝুলছিল, তাই কখন যে নিজের শরীরের কথা ভুলে গিয়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ করেই মাথা ঘুরে উঠল। ততক্ষণে অফিসের সবাই চলে গেছে। পুরো ফ্লোরে শুধু আমি আর নতুন ইনভেস্টর টিমের একজন সদস্য ছিলাম। সেই মানুষটার নাম ছিল আরিশ খন্দকার। অবশ্য তখন আমি জানতাম না তিনি কে। আমি শুধু দেখেছিলাম একজন অপরিচিত মানুষ চুপচাপ আমার ডেস্কের সামনে এসে এক গ্লাস পানি রেখে দিল। তারপর শান্ত গলায় বলল, আপনি একটানা 3 ঘন্টা ধরে কাজ করছেন, একটু বসুন। ব্যাস, এটুকুই। কোনো ফ্লার্ট ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো করুণা ছিল না, শুধু ছিল এক ধরনের সম্মান। আমি সম্ভবত সেদিন প্রথমবার বুঝেছিলাম ভদ্রতা আর ভালোবাসার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। তারপর কেউ একজন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। আরিশ হেসে বললেন, তারপর আমি প্রায় 6 মাস চেষ্টা করেছি ওকে অন্তত 1 কাপ কফির জন্য রাজি করাতে। চারপাশে হাসি রোল উঠল। আমি মাথা নেড়ে হেসে বললাম, কারণ আমি নিশ্চিত ছিলাম এত ভদ্র মানুষ বাস্তবে হয় না। আরিশ নিচু গলায় বললেন, আর আমি নিশ্চিত ছিলাম এত শক্ত মনের মানুষও খুব কমই হয়। আমাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হয়ে গেল। সেই মুহূর্তে আমি খেয়াল করলাম দূরে বসে রাফসান আমাদের দেখছে। তার চোখে সেই চেনা বিষাদ আর হিংসার ছাপ ছিল। কিন্তু আজ সেখানে আরও কিছু ছিল, কারণ জীবনে প্রথমবার সে বুঝেছে যাকে সে একসময় ভেঙে ফেলতে চেয়েছিল সেই মেয়েটাকেই অন্য একজন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসের মতো আগলে রেখেছে। ঠিক তখনই রাফসানের একজন বিজনেস পার্টনার তাড়াহুড়ো করে হলরুমে ঢুকল। রাফসান ভাই, আমাদের এখনই কথা বলা দরকার। রাফসান বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এখন না, লোকটা আরও নিচু গলায় বলল। স্যার, মিডিয়ায় নিউজ চলে গেছে। কথাটা শুনেই চারপাশের পরিবেশ যেন হঠাৎ বদলে গেল। রাফসান থমকে দাঁড়ালো, তার গলায় উদ্বেগ স্পষ্ট। কি নিউজ? লোকটা নার্ভাস গলায় উত্তর দিল, খন্দকার গ্রুপ আপনার কোম্পানির বিরুদ্ধে অফিসিয়াল তদন্ত শুরু করেছে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না। রাফসান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আরিশের দিকে তাকালো। আরিশ তখনও সম্পূর্ণ শান্ত। তিনি যেন খুব সাধারণ একটা সন্ধ্যা উপভোগ করছেন। নির্ভর ভঙ্গিতে ন্যাপকিন ঠিক করলেন, তারপর মাথা তুলে বললেন, ওহ, নিউজটা এত দ্রুত বের হয়ে গেল। রাফসানের হাতের গ্লাস এবার সত্যিই কেঁপে উঠল। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন মিস্টার খন্দকার? সবাই বুঝে গেছে আজকের রাতটা শুধু একটা রিউনিয়নের রাত নয়, এটা বহু বছরের জমে থাকা হিসাব মেটানোর রাত। আরিশ খুব ধীরে ন্যাপকিনটা টেবিলে রাখলেন, তারপর শান্ত স্থির কণ্ঠে বললেন, থ্রেট? তিনি হালকা হাসলেন, না, আমি শুধু অন্যায়কে গুরুত্ব দিই। রাফসানও হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে আত্মবিশ্বাস ছিল না, ছিল ভয়। কারণ সে অবশেষে বুঝতে পেরেছে যে মানুষটা তার সামনে বসে আছে। সে রাগ করে প্রতিশোধ নেয় না, সে শুধু অপেক্ষা করে আর সঠিক সময়ে হিসাব চুকিয়ে দেয়। আপনি কি ভাবছেন? রাফসান তিক্ত গলায় বলল, আপনার ক্ষমতা আছে বলে সবাইকে শেষ করে দিতে পারবেন।
আরিশ কোনো উত্তর দিলেন না, কারণ কখনো কখনো নীরবতাও ক্ষমতার ভাষা। আমি দেখলাম নাবিলা ধীরে ধীরে চেয়ারে বসে পড়েছে। তার মুখ ফ্যাকাসে। সে নিচু গলায় বলল, রাফসান, কি হচ্ছে এসব? চুপ করো। রাফসান প্রায় ফিসফিস করে গর্জে উঠল। আমি স্পষ্ট দেখলাম নাবিলা ক্যাপে উঠল, আর সেই দৃশ্যটা আমার বুকের ভেতর বহু পুরনো একটা ক্ষতকে আবার জাগিয়ে দিল। হঠাৎ আমি যেন 8 বছর আগের সেই ছোট্ট ফ্ল্যাটে ফিরে গেলাম। রাত তখন অনেক হয়ে গেছে। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, হাত কাঁপছিল, কারণ ভুল করে স্যুপ একটু বেশি লবণ পড়ে গিয়েছিল। রাফসান ডাইনিং টেবিলে বসে চামচটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই খাবার মানুষ খায়। তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠেছিল। আমি আস্তে করে বলেছিলাম, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি, কিন্তু তার মা সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, ক্যারিয়ারও করবে, আবার সংসারও করবে, এই মেয়েদের দিয়ে কিছুই হয় না। আমি চুপ করেছিলাম, কারণ তখন আমি ভাবতাম ভালোবাসার মানেই সহ্য করা। সেই রাতেই রাফসান আমার MBA সার্টিফিকেটটা হাতে নিয়েছিল। কাগজটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, এই কাগজটা কি তোমাকে স্ত্রী হতে শেখাবে? তারপর সেটাকে ছুঁড়ে মেরেছিল মেঝেতে। আমার চোখ জ্বালা করছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ কিছু অপমান মানুষকে কাঁদায় না, ভেতর থেকে ভেঙে দেয়। অনন্যা আরিশের কণ্ঠে আমি বর্তমান সময়ে ফিরে এলাম। তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আমি বুঝতে পারলাম। অজান্তেই আমার হাত শক্ত হয়ে গেছে। আরিশ আলতো করে আমার আঙুল ছুঁয়ে দিলেন। খুব ছোট্ট একটা স্পর্শ, কিন্তু তাতেই বুকের ভেতরের ঝড়টা যেন একটু শান্ত হয়ে গেল। রাফসান সব কিছু দেখছিল, আর আমি বুঝতে পারছিলাম এই দৃশ্যটাই তাকে সবচেয়ে বেশি পুড়িয়ে দিচ্ছে, কারণ সে কখনো ভাবেনি কেউ আমাকে এতটা যত্ন নিয়ে দেখবে। হঠাৎ সে তিক্ত গলায় বলে উঠল, তুমি নাটক খুব ভালো পারো অনন্যা। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। না রাফসান, নাটক তুমি করছো, বছরের পর বছর। সে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি বলতে চাইছো আমি খারাপ মানুষ?